প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। দুপুর 1টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন তুলে দেন। এসব প্রতিবেদনে দেশকে 4টি প্রদেশে ভাগ করা, নতুন 2টি বিভাগ করা সহ বেশ কিছু সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এদিকে উপজেলা পর্যায়ে বিচারিক আদালত স্থাপন এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা সহ বেশ কিছু সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট জাতির জন্য স্মরণীয় এক পুস্তক। এই রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির সংগঠনগুলোর কাছে দিয়ে দেওয়া হবে। পরে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানগণ। আমরা 2টি নতুন বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছি। এই একটি বিভাগ হলো কুমিল্লা আর একটি ফরিদপুর বিভাগ। এটা আগেই হওয়া উচিত ছিল, বহু আগে, কিন্তু প্রাক্তন সরকার প্রধানের অনীহার কারণে এটা হয় নাই। এটা আমরা নতুন করে প্রস্তাব করেছি, এটা যাতে করা হয় এই 2টো বিভাগ। মামলা আমাদের সবসময় দেখা যাচ্ছে যে এতে দীর্ঘসূত্রিতা আছে এবং অন্যান্য অসুবিধা আছে। সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কনসেপ্ট এবং প্র্যাকটিস হচ্ছে, এটাকে বাংলাদেশে কিভাবে কার্যকর করা যায় সেটা প্রপোজাল আমরা করেছি। জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা অনুযায়ী বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনাদের রিপোর্টটা আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন। এর ফলে আমাদের এই যে 6টা যে মেজর কমিশন, এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি। ঈশ্বর একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির প্রশাসনিক ও নাগরিক সেবা আরও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরষের ভেতর ভূত রেখে অন্তর্বর্তী সরকার কোনো কাজে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবখান থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। নির্বাচনমুখী সংস্কারের তাগিদ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা বিচারকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। মার্চে খসড়া ভোটার তালিকা প্রণয়নের পর নির্বাচন বিলম্বিত করতে কোনো কৌশল অবলম্বন করলে জনগণ সেটা মেনে নেবে না বলেও জানান বিএনপির এই নেতা। নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন, সেই জন্য কত সময় লাগবে আমরা জানি। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রুচি এত নিচে নেমে গিয়েছিল যে ক্ষমতায় টিকে থাকতে জামায়াত সহ সকল শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্টরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। জুলাই বিপ্লবে শহীদ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জুলাই বিপ্লবে শহীদ স্মারক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকতে দাম্ভিকতা দেখানোয় আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে। আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন, তারাও ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন। ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে।
রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে, তাদের আপনজনকে হেনস্থা হতে হয়েছে, জেলে পোড়া হয়েছে, এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায়। অন্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে, মাথা তুলে দাঁড়াতে না পারে। সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আবার গর্জর বা প্রয়োজনে রাজপথে আমরা রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, সমান্তরাল মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তির সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণ, অবিলম্বে গণহত্যার বিচার, স্বাধীন শিক্ষা কমিশন, ছাত্র সংসদ নির্বাচন সহ 9 দফা দাবি আহ্বান করেছে বাংলাদেশ ছাত্র শিবির। সংগঠনটি 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে দাবি করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার পেছনে অপশক্তির হাত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে বলেও মনে করেন শিবির সভাপতি। জাহাঙ্গীরনগর সহ সকল ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলার সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছে। আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ার কাজ এখনও অসমাপ্ত রয়েছে মন্তব্য করে ফেব্রুয়ারি যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রাজধানীর রূপায়ণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণার কথা জানান। তো নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সারা দেশ থেকে অফলাইন ও অনলাইনে 1 লাখ জনমত সংগ্রহ করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের রায় ঘোষণা করেন। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, বিচারিক আদালতে তৎকালীন রায় ছিল বিদ্বেষমূলক ও পক্ষপাতমূলক। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা 1994 সালে 23 সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলার অভিযোগ করা হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বে দ্বিতীয় ধাপে ইস্তেমা। মোনাজাত পরিচালনা করেন সুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত দুরাক্তির মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন ভারতের মাওলানা আসাদ অনুসারীরা। প্রতিনিধি গোলাম আজাদকে সঙ্গে নিয়ে আবু সাইদ অপুর রিপোর্ট। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় শুরু হয়।
এ ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আমিন আমিন ধ্বনি আর কান্নারোলে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ নদীর তীর। মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা দুহাত তুলে প্রার্থনা করেন দেশ ও জাতির শান্তি কামনায়। কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কারোর মধ্যে যেন কোনো মতামত না থাকে। আল্লাহ রাসূল যে তাবলিগ জামাত নিয়ে যে আয়াত বলেছেন যে বাল্লিগ, তোমরা তাবলিগ করো, সারা বিশ্বর মধ্যে আল্লাহ রাসূলের আয়াতগুলো পৌঁছে দাও। দেশ ও মানুষের কল্যাণে যাতে সুন্দরভাবে ইসলামের আদর্শ পালন করা হয়। প্রার্থনা করলাম যে যত মুসলমান আছে অল পৃথিবী আল্লাহ সবাইকে হেদায়েত দেন। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া ছিল, সবাই যেন ভালো থাকে। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন সব মুসলমান এক হয়ে চলতে পারে। যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করছি। ইসলাম মানে শান্তি, সেই শান্তির পথে যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আর কখনোই না ঘটে। নামাজ বন্দেগি আর জিকির আজগারের মধ্য দিয়ে জাতীয় বিশ্ব ইজতেমার 58তম প্রথম পর্বের দ্বিতীয় অংশের আখির মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তবে এই আখির মোনাজাত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা ছিল একটাই, দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর পাড় থেকে আবু সেতপু, মাই টিভি। রাজধানীর উত্তরা পশ্চিম থানা হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত 15 বছর পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ করছে সরকার। পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী উত্তরায় পুলিশের হাতে 3 ছাত্র আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় থানা ভবন ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে একথা জানান তিনি। উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এরই মধ্যে দেশে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের গ্রেফতার করা হলেও বিদেশে পালিয়ে থাকাদের গ্রেফতার করা যাচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেফতারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে, বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। তবে বিদেশে অবস্থানরত আসামিদের গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জমে উঠেছে অমর একুশে বইমেলা। বইমেলার পঞ্চম দিনে মেলার প্রাঙ্গণ জমজমাট, পাঠক, ক্রেতা, দর্শনার্থী আর লেখক প্রকাশকদের ভিড়ে। দর্শক, বইমেলার পঞ্চম দিনের খবর জানাতে এই মুহূর্তে বাংলা একাডেমিতে প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, বইমেলার পঞ্চম দিনে পাঠক সমাগম কেমন দেখছেন?
ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বাঙালির প্রাণের অমর একুশে বইমেলায়, আর এখানে কিন্তু আজকে আমরা যেটি দেখেছি পঞ্চম দিন আজকে মেলার, আর এই পঞ্চম দিনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল, সেই সাথে পাঠক, লেখক এবং প্রকাশক সকলের কিন্তু একটি মিলন মেলা আমরা এখানে দেখেছি। আজকের একটি বিষয় এখানে লক্ষণীয়, আমরা বিকেল থেকে আমরা যেটি দেখলাম, আজকে কিন্তু দর্শনার্থী তুলনামূলক অনেক বেশি ছিল, এবং আমরা যখন কথা বলেছি প্রকাশকদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে ক্রেতা সংখ্যা তুলনামূলক আজকে একটু কম, এবং তারা প্রত্যাশী যে ধীরে ধীরে তাদের ক্রেতা সংখ্যা বাড়বে, এবং যারা আসলে সবসময় বই কালেকশন করতে পছন্দ করে তারা বলেছেন যে কিছু কিছু পাঠক আছে তারা যে শুধু আসলে পুরনো বই কিনতে আসে তা না, নতুন পুরনো সব কিছু মিলিয়েই পছন্দের বইগুলো তারা কিনছেন, এবং তারা সুন্দর সুন্দরভাবে বই আসলে প্যাকেজিং করার জন্য তাদেরকে আসলে আলাদাভাবে অনুরোধ করছেন। বিভিন্ন ধরনের তাদের যে স্বজন রয়েছে, স্বজনদেরকে আসলে উপহার হিসেবে দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন, এবং সেই সাথে সবচেয়ে বেশি আসলে আকর্ষণীয় যেটি ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে হাতে নিয়ে কিন্তু তাদের বাবা মারা বই মেলায় আসছেন, এবং তারা বলছেন প্রযুক্তির এই যুগে আসলে প্রযুক্তির সাথে তারা পরিচিত আছে, কিন্তু দেশ ও সংস্কৃতির সাথে পরিচিত হতে হলে এবং আমাদের যে ঐতিহ্য রয়েছে, বই মেলার যে একটি পুরনো ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের সাথে আসলে সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে তারা বইমেলায় নিয়ে আসছেন। আর বইমেলায় যেহেতু অনেক ধরনের বই আসলে পাওয়া যায়, বিভিন্ন ধরনের, তারা আসলে মননশীল মেধা আসলে বিকাশের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছেন, এবং বাচ্চাদের জন্য আলাদা একটি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু বিভিন্ন প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের বই আসলে এখানে সাজানো রয়েছে। সেই সাজানো বই থেকে ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্তু তাদের পছন্দের বইগুলো নিচ্ছে, এবং বাহারি নামের বই এখানে পাওয়া যাচ্ছে। আমরা আসলে দর্শকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আমরা আসলে যে শুধু দর্শক হিসেবে এসেছি, হয়তো আজকে আমরা বই কিনছি না, কিন্তু আমাদের পছন্দের বইগুলো আমরা দেখে যাচ্ছি, পরবর্তীতে অবশ্যই সময় করে আমরা বইগুলো নিয়ে যাব। তো আসলে সব মিলিয়ে আসলে মেলায় একটি উত্তেজনা তো বিরাজ করে, যারা বইপ্রেমী রয়েছেন তাদের মধ্যে, এবং যারা যারা আছেন আমাদের অন্যান্য মানুষ তাদের মধ্যে, সকলের একটি কথা, তারা আসলে তাদের পছন্দের বইগুলোকে কিনতে চান, এবং যারা আছে তাদের বাবা মা বা স্বজন যারা আছেন তাদের পছন্দের মানুষকে তাদের পছন্দের বইগুলো উপহার দিতে চান। তো চলছে আসলে বই মেলা, চলবে আরও, মেলার অনেক দিন বাকি রয়েছে, মাত্র আজকে পঞ্চম দিন। তবে সকল প্রকাশকদের সাথে যখন আমরা কথা বলেছি, প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন 10 তারিখের পর থেকে আসলে বোঝা যায় আসলে মেলার কতটুকু ভিড় হতে পারে। 10 তারিখের পর থেকেই অনেক পাঠক আসেন এবং দর্শক আসেন, এবং সকলের উপচে পড়া একটি ভিড় থাকে। এখন যতটুকু রয়েছে তার চেয়ে অনেক বেশি ভিড় থাকবে বলে আসলে প্রত্যাশা করছেন তারা। তো আমার কাছে এই ছিল বইমেলা থেকে সর্বশেষ। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসন্ন রোজা এবং গ্রীষ্মকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ভবনে আয়োজিত পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি সার্বিক বিষয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির। চাহিদার তুলনায় গ্রীষ্মকালীন সময়ে 7 থেকে 1400 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে উল্লেখ করে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। তো এখানে লোডশেডিং মুক্ত মানে কিন্তু যে এমন না যে কোথাও কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না, কারণ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে হয়। কোনো একটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার জন্য হয়, কোনো একটা ট্রান্সমিশন লাইনের সমস্যার জন্য হয়, তারপরে কোথাও হয়তো একটা জেনারেশন ইউনিট হয়তো ফেল করলে, এইসব কারণে হয়। বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঢাকা উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে সকাল 8টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকেরা। এতে করে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েন বিপাকে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়।